কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল জাপানিজ এনিমে সিনেমা আনার জন্য, আর সেই হিসেবে আমরা একটা জাপানিজ এনিমে সিনেমা এনেছি যেটা নাম হচ্ছে পারফেক্ট ব্লু। আর এই সিনেমাটি তোমরাই সাজেস্ট করেছিলে। আর পারফেক্ট ব্লু সিনেমাটি কিন্তু একটা সত্য ঘটনার উপর নির্মিত, মানে জাপানের একজন বিখ্যাত শিল্পীর জীবনে এই কাহিনীটি তৈরি করা হয়েছে। আর এখানে আমাদের দেখানো হয়েছে যে একজন মানুষ যদি বিখ্যাত হয় এর পেছনে কি কি খারাপ দিক আসে, এবং একজন বিখ্যাত মানুষ বা সেলিব্রিটিদের যে পাগলা ফ্যান থাকে তারা সীমা অতিক্রম করলে কোন পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, 1997 সালে সিনেমাটি রিলিজ পেয়েছে এবং 2021 সাল পর্যন্ত নাকি এই সিনেমাটি আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে আসলে সিনেমাতে কি বোঝানো হয়েছে। মূলত এটা একটা সাইকোলজিক্যাল সিনেমা যেটা মানুষের ব্রেন নিয়ে খেলে। তো সিনেমা একবার দেখে মনে হয় বুঝতে পারছে, আবার মনে হয় বুঝতে পারছে না, এবং লাস্টে পরিচালক এই সিনেমাটি বোঝার জন্য আমাদের ব্রেনের উপর ছেড়ে দেবে। মানে তুমি নিজে কল্পনা করে নাও কি হলো বা কিভাবে হয়েছে। তো কথা না বেরা চলো আমরা সিনেমাটি সম্পর্কে জেনে আসি এবং চেষ্টা করি কতখানি বুঝতে পারি। তো দেখানো হয় সময়টা হচ্ছে 90 দশকের, যেখানে 21 বছরের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে মিমা ক্রিগ্রো। আর তার জীবন সম্পর্কে বলতে গেলে সে হচ্ছে একজন জে পপ ব্র্যান্ডের বিখ্যাত সদস্য। আর এই ব্র্যান্ডের নাম হচ্ছে স্যাম। জে পপ হচ্ছে মূলত কোরিয়ানের যে কে পপ রয়েছে, মানে গান গাও এবং নাচো, সেরকম কে পপ মানে হচ্ছে কোরিয়ান পপ, আর জে পপ মানে হচ্ছে জাপানিজ পপ। তো স্যাম নামে জে পপে রয়েছে মিমা এবং বাকি দুজন সদস্য। তো বাকি দুজন সদস্য অতটা গুরুত্বপূর্ণ নয়, যার জন্য ওদের সম্পর্কে বলার কিছু নেই। আর কাহিনীটা হচ্ছে 1997 সালে। তো ওখানে উল্লেখ্য তখন পপ ব্র্যান্ড এতখানি উন্নতি করেনি ওয়ার্ল্ড। তো ওই সময় ওদের জাপানের বাইরে তেমন কেউ চিনত না। তবে জাপানের ভেতরে মিমার এই ব্র্যান্ড ভালো চলছিল এবং অনেক ভক্ত ছিল। তো ওদের মধ্যে থেকে আরেকজন পাগলা ফ্যান দেখানো হয় যাকে আমরা সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত অবস্থায় দেখি একটা কনসার্টে। আর তাকে দেখতে অনেক ভয়ানক ছিল। আর এরপর আমরা জানতে পারি এই লোকটির নাম হচ্ছে মিমেনিয়া। আর সে মিমার এত বড় ভক্ত ছিল যে সে তার নামটাও মিমেনিয়া রেখেছিল, এবং মিমাকে যারা ঘৃণা করতো তাদের সাথে তার দু একবার লড়াই হয়েছে এবং সে দু একবার মারও খেয়েছে। আর সে কোন ধরনের পাগলা ভক্ত এবং কোন পর্যন্ত যেতে পারে এটা আমরা একটু পরে জানতে পারবো। তো এর মধ্যে মিমার মধ্যে অফার আসে টিভি সিরিজে অভিনয় করার জন্য। তো সে কে পপ আর টিভি সিরিয়ালে দুটো অভিনয় একসাথে করতে পারবে না, তার অনেক কষ্ট হবে। তো এর জন্য তাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় অভিনয় নয়তো যে পপ মানে গান। তো বিমা তখন অভিনয় বেছে নেয়, আর এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কারণ তার আস্তে আস্তে অভিনয়ের প্রতি ইন্টারেস্ট আসছিল। তো এরপর সে তার শেষ কনসার্টে সকল ভক্তদের উদ্দেশ্যে বলে যায় যে সে এই ব্যান্ড ছেড়ে দিচ্ছে এবং সে অভিনয় যুক্ত হচ্ছে। এই কথা শুনে ভক্তরা অনেক কষ্ট পায়, তাদের মন ভেঙে যায়। এখানে বলতে হচ্ছে সে যে পবে মোটামুটি প্রতিষ্ঠিত, কিন্তু অভিনয় কিন্তু সে এখন কিছুই না। তবে সে একটা রিস্কি মুভ নিয়েছে। আর বিমার ব্যাপারে বলতে গেলে সে খুবই সাধারণ একটা মেয়ে, কারোর সাথে তেমন একটা কথা বলে না, সবসময় হাসি মুখে থাকে। আর তার একজন ম্যানেজার রয়েছে যার নাম হচ্ছে রুমি। আর রুমি মূলত সবার সাথে কথা বলে। তো মিমা যখন বলে সে গান ছেড়ে অভিনয় করবে, এই ব্যাপারটা রুমির পছন্দ হয় না, কিন্তু তার কিছু করার নেই। সে মূলত জাস্ট একটা ম্যানেজার। মানে ধরুন আমার সাথে অনেক অ্যাডভার্টাইজিং এর জন্য যোগাযোগ করে, তো আমি তো সব ক্ষেত্রে কথা বলতে পারি না। তো আমার যেমন একজন পার্সন থাকে সেরকম ওদের একটা পার্সনকে ম্যানেজার বলা হয়। তো যাই হোক, অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে মিমার জীবনে দুশ্চিন্তা শুরু হয়েছে, কারণ তারা মনে হয় কেউ তাকে সবসময় ফলো করছে, কেউ তার ঘরের ভেতরে নজর রাখছে, এবং তার বিভিন্ন মেল এবং ফ্যাক্স আসছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে এগুলো। মূলত সে যখন কে পপ থেকে অভিনেত্রী হতে চেয়েছে তখন থেকে অনেক বেশি চিঠি আসছে এবং ভক্তরা তার সম্পর্কে অনেক নেগেটিভিটি করছে, এবং কোন একজন ভক্ত তার জন্য অনেক বেশি পাগল এবং সে অনেক বেশি চিঠি পাঠিয়েছে। তো মিনা যখন চিঠি চেক করে সেই ভক্ত তখন ওর মধ্যে থেকে একটা ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে। আর তখন ইন্টারনেট নতুন ছিল, মিমা ইন্টারনেট সম্পর্কে তেমন কিছু জানতো না। এর জন্য সে একটা কম্পিউটার কেনে আর রুমি তাকে ইন্টারনেট চালানো শেখায়। আর এরপর মিমা যখন ওই ওয়েবসাইট ওপেন করে সে দেখতে পায় এটা মূলত মিমার একটা ফ্যান পেজ, কোন একটা ফ্যান তৈরি করেছে তার সম্পর্কে তথ্য দিয়ে। আর ওয়েবসাইটের নাম হচ্ছে মিমা ক্রিগ্রো, মানে ওর নামে নাম। তো এখানে মিমা প্রতিদিন কি করে সেসব ব্যাপারে লেখা ছিল। তবে সমস্যা হচ্ছে একটু বেশি লেখা ছিল। সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করে, কোথায় জন্মদিন পার্টি করছে, এগুলো লেখা রয়েছে। তো প্রথমে মিমার ভালো লাগে যে কোন একটা ফ্যান রয়েছে, তার সবকিছু দেখছে, তার সম্পর্কে খোঁজ রাখছে। কিন্তু এরপর যখন আরেকটু পরে তার মন খারাপ হয়ে যায়। যেমন ট্রেন থেকে নামার সময় সে কোন বা বানিয়েছিল, শপিং এ কি কি জিনিস কিনেছে, কবে স্যানিটারি ন্যাপকিন কিনেছে, কবে কি কিনেছে, সব লেখা ছিল। এমনকি কবে সে কোন ধরনের অন্তর্বাস করেছিল সেটাও লেখা রয়েছে। আর সে তখন কনফার্ম হয়ে যায় কোন একটা ভক্ত তার উপর খুব গভীর ভাবে নজর রাখছে, এমনকি বাড়ির মধ্যে, এবং সে একদম একটা পাগল বা সাইকো। তো মিমা মূলত এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তো তখন আমাদের মাথায় একজনের ছবি আসে যে কে এটা করতে পারে। সেটা করতে পারে হচ্ছে সে পাগল ছেলেটাই। মূলত কি হয়েছে, যেহেতু মিমার সিকিউরিটি গার্ড, তো সে এসে সে মিমার সাথে দীর্ঘক্ষণ থাকতে পারে, মিমাকে ফলো করতে পারে, আর তারপর ওয়েবসাইটে গিয়ে ওগুলো লিখে দেয়। তো যাই হোক, এরপরে মিমার অভিনয় জগৎ শুরু হয়ে যায়। তো যতক্ষণে আসা নিয়ে এসেছিল দেখা যায় সিরিজে ওকে ছোট্ট একটা চরিত্র দেওয়া হয়, মানে একেবারে অপ্রয়োজনীয় একটা রোল ছিল। আর বিষয়টা মিমার অনেক খারাপ লাগে। এমনকি আমরা দেখি ওখানে অভিনয় সেটে যা রয়েছে পরে ওকে তেমন দাম দেয় না এবং পেছনে ওকে অনেক মজা করে। আর তখন মিমার একটা চিঠি আসে যেটা মিমার এজেন্ট খুলে, আর যখন সে চিঠিটা খুলে তখন সেটা ব্লাস্ট হয়ে যায়, এবং সেই চিঠিতে মিমার মৃত্যু ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তুমি যদি গান আবার ফেরত না আসো তোমাকে মেরে ফেলবো। তো যাই হোক, এজেন্টের কাজ হচ্ছে মিমা কোন নাটকে যাবে, কি করবে সেগুলো খুঁজে বের করা, মানে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া। তবে আমরা দেখি চিঠিতে এজেন্টের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ ওটা ছোট মোটো একটা ব্লাস্ট হয়েছে। তবে
মিমাইতে খুব ভয় পেয়ে যায়, কারণ কেউ একজন তাকে ছেড়ে দিচ্ছে, তার উপর নজর তো রাখছে, আবার কেউ ছেড়ে দিচ্ছে। তো প্রচুর মানসিক চাপ করে মিমার উপর ডক্টরের কাছে যায়। তো যাই হোক সবকিছু মিলে আমরা দেখি মিমার জীবনও ভালো চলছে না, তার অভিনয় ভালো চলছে না, মানুষ তাকে নিয়ে নানা কথা বলছে। তবে মিমা সবসময় বাইরে থেকে হাসতে থাকে, যতই ভিতরে স্ট্রেস থাক না কেন, তার অনুভূতি লুকিয়ে রাখে। আর এরপর আমরা দেখি মিমার পুরনো যে বান্ধবীরা ছিল, মানে স্যাম গ্রেন্টের বাকি দুই মেয়ে, তারাও মিমাকে পছন্দ করে না, মিমাকে নিয়ে পেছনে অনেক মজা করে কথা বলে, কারণ মিমা ব্যান্ড ছাড়ার পরে সেই ব্যান্ডটি আরো বেশি উন্নতি করেছে। কিন্তু এদিকে মিমা ওই ব্যান্ড ছেড়ে আসার পরে অভিনয় জগৎ বা তার পুরো জীবন আরো খারাপ দিকে যাচ্ছে। তো যাই হোক এরপর আমরা দেখি মিমার এজেন্ট আর রুমি নাটকের পরিচালকের কাছে অনুরোধ করে যে মিমাকে ভালো একটা রোল দিন, মানে ওর চরিত্র জানি নাটক আরো বেশিক্ষণ থাকে। আর তখন নাটকের যে পরিচালক সে রাইটারকে বলে গল্পের নতুন একটা মোড় আনে, যেখানে মিমাকে অনেক বেশিক্ষণ দেখানো হবে, তবে সেই দৃশ্যটা হবে একটা রেপ হওয়ার দৃশ্য, মানে ধর্ষণের দৃশ্য। আর এখানে মিমাকে অনেক খারাপ একটা দৃশ্য অভিনয় করতে হবে। আর এই কথা শুনে তো মিমার যে ম্যানেজার রুমি রেগে যায়, কারণ মিমা যদি এমন করে তাহলে মান সম্মান চলে যাবে, সমাজের কেউ কেউ পছন্দ করবে না, আর্ট্রেসে চলে যাবে। কিন্তু মিমা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সে অভিনেত্রী হবে, তো এই জন্য সে চিন্তা করে এটা একটা অভিনয়ের অংশ, রেপের দৃশ্যতে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। আর এবারই প্রথমবারের মতো দেখানো হয় মিমার ছায়াকে, মানে মিমার প্রতিবিম্বকে। তো এই প্রতিবিম্ব মিমাকে বলে তোমার এই ধর্ষণ দৃশ্যের অভিনয় না করা উচিত। আর এটা মূলত মিমার চিন্তার কারণ হচ্ছিল, সে নিজেকে নিজে আয়নায় দেখছে। তো যাই হোক তারপরে মিমা রেপের দৃশ্যের অভিনয় করে এবং এই দৃশ্যের অভিনয় শুরু হয়। আর দেখে মনে হয় একেবারে বাস্তবে রেপ করা হচ্ছে, মানে তুমি যদি এই সিনেমাটি দেখতে যাও তখন এই সিনটা যখন আসবে তখন তোমার কাছে মনে হবে এটা অভিনয় না, একেবারে বাস্তব, মানে এমন ভাবে শব্দ এবং মিলিয়ে অভিনয় করা হয়েছে। তো যাই হোক এই দৃশ্য যখন ও শুটিং করছিল তখন ওর মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়, ওর হ্যালোসিনেশন হচ্ছিল, যেগুলো বাস্তব হচ্ছিল না সেগুলো দেখছিল। ও আবার তোর কার সাথে কথা বলে, কি নিয়ে কথা বলে এবং অনেকে বাস্তব দেখতে থাকে। আর তখন সেই কল্পনার মিমা আবার চলে আসে, আর সেটা হচ্ছে সেই যে পপ মিমা, মানে যখন ও গায়িকা ছিল। আর সে মিমাকে বলে তোমার অভিনয় জগতে আসা মোটেও ঠিক হয়নি, তোমার যে পপ আইডল হয় ঠিক ছিল। মানে ব্যাপারটা হচ্ছে কি মিমার মানসিক চাপ অনেক বেড়ে গিয়েছে, আর ওই ধর্ষণ দৃশ্যের অভিনয় করার পরে তারা অনেক বেড়ে গিয়েছে। আর তাকে আমরা একা কান্না করতে দেখি এবং এখন তাই মনে হচ্ছে যে এই দৃশ্য অভিনয় করাটা ঠিক হয়নি। তো তার মানসিক চাপ আরো বেড়ে গেল, সে অন্যদের সামনে সবসময় হাসি মুখী থাকে আর ঘরে সে কান্না করে। কিন্তু পরের দৃশ্যে দেখানো হয় এই রেপের দৃশ্যটা টিভিতে যখন প্রচারিত হয় তখন উল্টো মিমা অনেক ফেমাস হয়ে যায়, যারা তাকে পছন্দ করতো না তারাও এখন তাকে পছন্দ করা শুরু করে। কিন্তু আমরা দেখি যে লেখক মিমাকে এই দৃশ্য শুটিং করতে বলেছিল বা এই দৃশ্যটাকে দিয়েছিল তাকে কেউ খারাপ ভাবে মেরে ফেলে, মানে চোখ নষ্ট করে মেরে ফেলে আর কি। তবে কে তাকে মারে এটা জানা যায় না, কিন্তু আমাদের মনে হয় এটা মিমে নিয়েই করেছে, মানে মিমার যে পাগলা ফ্যান রয়েছে সে। তো যাই হোক ওই দৃশ্য অভিনয় করার পরে মিমা অনেক বোল্ড একটা অভিনেত্রী হয়ে যায় এবং তার অনেক টাকা হয়। আর এখানে উল্লেখ্য তার অনেক বাজে বাজে চরিত্র অভিনয় করার জন্য অফার আসে, কিন্তু ফেমাস হওয়ার জন্য তাকে ওভাবে করতে হয়, ছবির পোস্ট দিতে হয়, শুটিং করতে হয়, যেটা তার একদম ভালো লাগে না, কিন্তু তাকে করতে হবে যেহেতু সে অভিনয় চলে এসেছে। কিন্তু আমরা দেখি তার কল্পনা তাকে অনেক বিরক্ত করছে। আর এখন এই সিনেমার একটা কনফিউজড দৃশ্য আসে, আর এটা হচ্ছে সিনেমার একটা থিওরি যার কোনো ব্যাখ্যা নেই। তো আমরা দেখি মিমে নিয়ে মানে পাগলা ফ্যানটা স্যাম গ্রুপের কনসার্টে ছিল, আর তার পাশে মিমার কল্পনা স্টেজে চলে আসে। আর এই যে মিমাকে আমরা কিন্তু অরিজিনাল মিমার কল্পনায় দেখেছিলাম। তো সেম হ্যালোসিনেশনটা কি তাহলে মিমার ওই ফ্যানও দেখছে? কিন্তু এখানে যে দর্শকদের আমরা দেখি তারা অনেক উজ্জ্বল ছিল, পাশাপাশি স্যাম গ্রুপের বাকি যে দুজন সদস্য ছিল তাদেরকে দেখে মনে হয় তারা মিমাকে দেখছে এবং অকওয়ার্ড ফিল করছে। তো এটার এক্সপ্লেনেশন আমরা সিনেমার শেষের দিকে পাবো আর কি। আর এখানে আমরা জানতে পারি মিমেনিয়াও কিন্তু মিমার জন্য খুবই চিন্তিত। আর আমরা তো জানি সে অনেক পাগল মিমার জন্য, সারা দিন রাত নজর রাখে, মেসেজ পাঠায়, মিমার সাথে মিমাকে না জেনে ইন্টারনেটে লিখে। তো আমরা এটা বুঝতে পারি মোটামুটি সাইকেল পাগল। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, সে মিমার যদি অ্যাকচুয়ালি ফ্যান হতো তাহলে কিন্তু মিমার গোপন তথ্য ওয়েবসাইটে দিত না। তো মূলত আমাদের ব্যক্তিগত লাইফে আশেপাশে অনেক লোক থাকে যারা নিজেদের ভক্ত মনে করে, অ্যাকচুয়ালি কিন্তু তারা আমাদের বেশি ভক্ত হতে গিয়ে আমাদের অনেক ক্ষতি করে। এবং সে মিমাকে নিয়ে কল্পনা করতে করতে এমন একটা কাজ করে ফেলেছে যে মিমা সবসময় ওই পপ আইডলে থাকবে, গানই গাইবে এবং মিমা হচ্ছে একান্তই তার। আর এই জন্য সে কল্পনায় মিমাকে পপ আইডল হিসেবে দেখতে পায়। আর সে মিমার উপর অনেক রাগ ছিল কারণ সে অভিনয় চলে গিয়েছে গান ছেড়ে দিয়ে। আর আমরা দেখি মিমার যেসব খারাপ ছবির ম্যাগাজিন বেরিয়েছিল সব টাকা দিয়ে নিজে এগুলো কিনেছে যাতে অন্য কেউ এগুলো না পায়। আর ওদিকে আমরা দেখি মিমার হ্যালোসিনেশন আরো বেড়ে গিয়েছে, তার মনের উপর শরীরের উপর কোনো কন্ট্রোল নেই। কখনো তার মনে হচ্ছে সে ড্রামার সেটে রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে সে ঘরে শুয়ে রয়েছে। তো মিমার মনে হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে। আর এরপর থেকে আরো কনফিউশনের শুরু হয় দর্শকদের জন্য। যেমন আমরা দেখি যে ফটোগ্রাফার মিমার নুড ছবি তুলেছিল বা নগ্ন ছবি তুলেছিল তাকে মিমার নিজে গিয়ে খুন করেছে। তো মিমার কাছে মনে হয় এটা তার স্বপ্ন, কিন্তু মিমা যখন ড্রয়ারে যায় তখন রক্তমাখা একটা পোশাক দেখতে পায় যেটা ওই ফটোগ্রাফারের ছিল। তো মিমা তখন আরো পাগল হয়ে যায় তার জীবনে এটা কি চলছে। এর মধ্যে মিমা শুট শেষ করে যখন যাচ্ছিল সে একা ছিল, তখন আমরা দেখি মিমেনিয়া মানে তার সেই ভক্ত তাকে ধরে নিয়ে আসে। আর মিমাকে ঠিক সে অবস্থা করতে চাই যেটা ওই সিনেমা বা নাটকের রেপ করার দৃশ্য ছিল বা ধর্ষণের দৃশ্য ছিল। তো ওই ভক্ত বাড়িকে ওকে সেভাবে রেপ করার চেষ্টা করে, কিন্তু তখন মিমা একটা হাতুড়ি দিয়ে ওকে আঘাত করে। তো এখানে মিমেনিয়া মারা যায় না কিন্তু অজ্ঞান হয়ে যায়। আর সেখান থেকে মিমা পালিয়ে আসে, আর তখন মিমাকে সাথে করে নিয়ে যায়। আর তারপর আমাদের মিমেনিয়া এবং মিমার এজেন্টের দুজনের ডেড বডি দেখানো হয়। তো এখন আমাদের একটা চিন্তা আসে যে ওদের দুজনকে কে মারলো। তো আমরা তখন মনে করতাম যে মিমেনিয়া হয়তো সবাইকে
মিমাকে মেরেছে, কিন্তু মিমানিয়া তো মরে গিয়েছে, তাহলে এজেন্টকে কে মারলো? তার মানে এখানে আরো কেউ রয়েছে যে এগুলো খুন করছে বা মিমাকে অনেক ভালোবাসে বা মিমার সাথে তাদের সমস্যা বা মিমাকে যে খারাপ চরিত্র অভিনয় করেছে তাদেরকে মারছে। আর এরপর আসে সিনেমার প্রধান দৃশ্য, যেখানে মিমা ঘুম থেকে ওঠে আর কিছুক্ষণ পর সে বুঝতে পারে এটা তো তার ঘর নয়, কিন্তু ঘরটা একেবারে তার ঘরের মতো সাজানো হয়েছে, মানে সবগুলো জিনিস মিমার ঘরের মতো। আর তখন মিমার কল্পনা তার সামনে আসে, তবে এইবার এটা কোনো কল্পনা বা হ্যালুসিনেশন ছিল না, এটা মূলত ছিল মিমার ম্যানেজার রুমি, আর এই ঘরটি রুমের ছিল। তো এখন সবার মনে প্রশ্ন আসে এটা কি হচ্ছে। তো এখানে আমরা মিমার রূপে যে রুমিকে দেখতে পাই, এই রুমিটা হচ্ছে মূলত এক সময় যে পপ আইডল ছিল, কিন্তু সে ফ্লপ হয়ে গিয়েছিল আর তারপর সে মিমার ম্যানেজার হয়ে যায়। আর সে যে আগে একটা পপ আইডল ছিল, সে মিমার মধ্যে নিজেকে দেখতে পেত, মানে সে নিজেকে মিমা ভাবতো এবং তার ভিতর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল, মানে রুমি একবার নিজেকে রুমি একবার মিমা মনে করতো। তো মিমা যখন কে পপ আইডল ছিল তখন ওর অনেক ভালো লাগতো, মানে কে ওকে দেখে নিজেকে সান্ত্বনা দিত, কিন্তু যখন অভিনয় চলে আসে ও মিমার উপর অনেক রেগে যায় এবং রুমি তখন মিমার উপর আক্রমণ করে ওকে মেরে ফেলার চেষ্টা করে এবং আমরা দেখি মিমা সেখান থেকে পালাচ্ছে। আর লাস্টে এমন একটা দৃশ্য আসে যেখানে আমরা দেখি একটা ট্রাক রুমিকে বা নামের ম্যানেজারকে প্রায় ধাক্কাই দেবে, তখন মিমাকে বাঁচিয়ে নেয়। আর এরপর দৃশ্য সোজা পরিবর্তন হয় একটা মানসিক হসপিটালে, যেখানে রুমি ছিল তার চিকিৎসা হচ্ছিল, কিন্তু সে এখনো নিজেকে মিমা মনে করছে এবং সে মিমাকে দোষারোপ করছে কেন সে গান থেকে সরে গেল। আর তখন আমরা দেখি মিমা রুমিকে দেখতে আসে এবং ওকে দেখা শেষ করে যখন গাড়িতে ওঠে তখন আয়নায় বলে যে আমি বাস্তব, বাকি সবগুলো মিমো। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়, মানে সিনেমাটি পুরো মাথার উপর দিয়ে গিয়েছে এবং এই সিনেমাটা আমাদের কি বোঝানো হয়েছে এটা পরিচালক ছাড়া কেউ যায় না। তো যাই হোক, এখন আমরা সেই সিনেমাটা ক্র্যাক ডাউন করতে। তো এই সিনেমাতে দেখানো হয়েছে যেসব খুন হয়েছে এগুলোকে কে খুন করেছে। তো লেখককে যেভাবে খুন করা হয়েছে মিমার এজেন্টকেও কিন্তু ঠিক একই রকম ভাবে চোখে ছুরি মেরে খুন করা হয়েছে। তো এই খুনগুলো মূলত করেছে হচ্ছে মিমার যে ম্যানেজার ছিল রুমি, এবং এর সাথে হয়তো ওই ফ্যানটাকে, পাগলা ফ্যানটাকে রুমি খুন করেছে। আর রুমি লেখককে এজন্য খুন করেছে কারণ যখন ওই রেপের দৃশ্যটা হচ্ছিল মিমুর সাথে তখন সে অনেক কান্না করছিল মিমার মান সম্মানের কথা ভেবে। আর এজেন্টকে মারার কারণ হচ্ছে সে যখন মিমার জন্য অপেক্ষা করছিল তখন ওই মিমার এজেন্ট রুমিকে বলে মিমার জন্য আর একটা সিরিয়ালের অফার এসেছে, সেটার মধ্যে মিমাকে আরো খারাপ দৃশ্য অভিনয় করতে হবে। আর এটা শুনে রুমির রাগ হয়ে যায় এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং এজেন্টকে মেরে ফেলে। আর সে ওই ফটোগ্রাফারকেও একই কারণে মেরেছে যে ও খারাপ ছবি তুলেছে। কিন্তু এখানে একটা কনফিউশন রয়েছে, ওটা রুমিও মারতে পারে কিংবা মিমানিও মারতে পারে, মানে ওই ফ্যানটা, পাগলা ফ্যানটা। আর ওই মিমানিয়াকে সম্ভবত মিমা নিজেই মেরেছে ওই হাতুড়ি আঘাতের কারণে, কিন্তু সে এত বেশি হ্যালুসিনেশনে ছিল যে হয়তো তার কিছু মনে নেই। আর এখানে যে পাগলা ফ্যানটা ছিল মিমানিয়া, ও মূলত সবসময় মিমার ভীষণ দেখতো যে মিমা ওর সাথে রয়েছে এবং মিমা একমাত্র এবং ও রুমির মতো অসুস্থ ছিল, ওর কল্পনা জগতে বসবাস করতো। কিন্তু এখানে একটা প্রশ্ন, সিনেমার মাঝখানে যখন স্যাম গ্রুপের হিপ হপ চলছিল তখন হঠাৎ করে মিমা যখন স্টেজে আসে, মানে মিমানিয়ার কল্পনায়, তখন সবার এক্সপ্রেশন পরিবর্তন হয়ে গিয়েছিল কেন? আর তাছাড়া স্যাম গ্রুপের বাকি যতজন নিয়েছিল ওদের চেহারা কেন বিরক্ত দেখাচ্ছিল? তো আসলে হতে পারে এখানে রুমি মূলত স্টেজে চলে এসেছিল নিজেকে মিমা মনে করে, কিংবা মিমাই হয়তো হ্যালুসিনেশনে স্টেজে চলে এসেছিল কিন্তু এই কথা তার মনে নেই। আর তৃতীয় কারণ হতে পারে হয়তো এটা আমাদের সবারই কল্পনা ছিল। অ্যাকচুয়ালি এই সিনেমাতে কি বোঝানো হয়েছে এটা পরিচালক ছাড়া কেউ যায় না, কিন্তু এটা জিনিস আমি নিশ্চিত এই সিনেমাটি মূলত তৈরি করা হয়েছে দর্শকদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য, এবং এই সিনেমা এক্সপ্লেন করে আমার মাথা ঘোরাচ্ছে। আমি বিশ্বাস করি তোমার সিনেমা দেখার পর মাথা ঘোরাচ্ছে। তো যাই হোক, ভালো থেকে সুস্থ থাকবে, ঠিক, আল্লাহ হাফেজ।